কৃষক দল আয়োজিত আজকের এই সেমিনারের সংগ্রামী সভাপতি, কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফর তুহিন, আজকে আমাদের এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, এই দেশের মানুষের কাছে সত্যিকার অর্থেই একজন জননেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয়। উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের যে প্রবন্ধ কৃষিবিদ বিপ্লব এবং আমাদের কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিপ্লবকে, ভাই আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারবো না। শেষ করেন এটা। তোমরা আপনার বসলে তোমরা পায় এইদিকে বসলে পাচ্ছেন, আপনার এদিকে এসে নিলে তো হয় রে ভাই, আপনার নিচে করেন। আমি কৃষিবিদ বিপ্লবকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। ভাই তালি চটচট করে তালি দিয়ে না, সব কথায় কথায় একটু শোনেন না। ধন্যবাদ জানাতে চাই যে সে অত্যন্ত পরিশ্রম করে গবেষণা করে এই প্রবন্ধটি উপস্থাপন করেছে এবং শুধু একটি বিষয় নয়, তিনটি বিষয়ের উপরে। একদিকে কৃষি, আরেকটি হচ্ছে আপনার জলবায়ু এবং অভিন্ন নদীর যে আগ্রাসন, পানি আগ্রাসন, সেই সম্পর্কে। তিনটাই বাংলাদেশের মানুষের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যে এই বিষয়টা, এই তিনটে বিষয় নিয়ে দুদু সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন আমি তার সঙ্গে একমত। যেগুলোকে বুকলেট করে, ছোট বুকলেট করে এটা আপনার একটু ছড়িয়ে দেওয়া দরকার আমাদের তৃণমূল পর্যায়ে। এবং সেই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রায় সবখানেই এখন কৃষক দলের সংগঠন আছে এবং আমি যতদূর জানি সেই সংগঠনগুলো বেশ শক্তিশালী সংগঠন। আর তালি বাজাচ্ছেন কেন রে ভাই? কথায় কথায় তালি হবে না। তো এখন এই সংগঠনগুলিকে যদি আপনারা এখন এই সময় এই বুকলেটটা তৈরি করে তাদেরকে এটা কৃষকদের মধ্যে এবং জনগণের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে এটা একদিকে দেশের কাজ করা হবে, অন্যদিকে দলেরও কাজ করা হবে। সুধীবৃন্দ, এই প্রবন্ধটিতে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তিনটি বিষয়ই বাংলাদেশের অস্তিত্বের জন্য আমি আগে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, পানি এবং জলবায়ু। বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে, একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আরেকটা হচ্ছে আপনার এখন একটা ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পানি আমাদের রাইট, যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে, এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি,
সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। প্রথম বঞ্চিত করেছে যেটা নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তীব্র আন্দোলন করেছিলেন এবং ফারাক্কার অর্থাৎ গঙ্গা নদীর পানি নিয়ে ফারাক্কা ব্যারেজ করে সেই ফারাক্কা মুভমেন্ট করেছিলেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব। এবং তখন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আপনারা সবাই বলছেন, যাকে আমরা সবাই জানি, যিনি আমরা যাদেরকে হৃদয়ে ধারণ করি, এই মানুষটি কিন্তু সেদিন ফারাক্কার বিষয় নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেছেন। এবং শুধু তাই নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে তিনি সেদিন কনভিন্স করতে সক্ষম করে হয়েছিলেন যে অন্তত 44,000 কিউসেক পানির তাকে দিতে হবে এবং একটা গ্যারান্টি ক্লজ তিনি সেখানে সংযোজন করেছিলেন, যেটা অন্য কোনো সময় কোনো চুক্তিতে করা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুগণ, এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আমরা এটা নিয়ে বহু খেলা হচ্ছে। আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী, যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা, তিস্তা, সেই পানির বন্টন একটা চুক্তি হবে ভারতের সঙ্গে। প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে এইবার আসছে মন্ত্রী, আসলেই হবে, আমরা গেলেই হবে। আজকে দেখা যাচ্ছে যে আপনার 15-16 বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না, নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প। আর তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ, এটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় শুরু করেছেন। পরেই ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে, বাঁধ হয়েছে এবং খালগুলো আপনার এখন অনেকগুলো কাজে দেয়। তো সেই প্রকল্প নিয়ে এখন কথা বলছেন, তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন। সেই পানি চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায়, আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায়। আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে, কিছু রহস্যজনক মনে হয়েছে। কারণ যার কাছ থেকে আমি পানি পাই না, সে আবার আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে কিভাবে, এটা আমার মাথায় আসে না। যা এটা ওনারা ভালো বোঝেন, ওনারা জবাব দেবেন। আপনার কিছু এটার মধ্যে আপনার এই যে বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনী নদীর কথা। ফেনী নদী থেকে একতরফা পানি তুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার শব্দটা পর্যন্ত করে না। অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায়, একমাত্র টিপাইমুখ বাঁধ যখন দিচ্ছিল আপনার এই আমাদের কুশিয়ারা নদী কি কুশিয়ারা, যেটা আপনার পরবর্তীকালে এসে সুরমা এবং আপনার মেঘনাতে মিলিত হয়েছে, সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ এটার বিরোধিতা করলো, জনগণ বিদ্রোহী হলো এবং আমাদের ইলিয়াস, আমাদের কথা আপনার মনে আছে, আমাদের ইলিয়াস আলী আমাদের এমপি ছিলেন সিলেটের, তিনি যখন নেতৃত্ব দিয়ে মার্চ করলেন, তারপরে কিন্তু সে গুম হয়ে গেছে। তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই টিপাইমুখ বাঁধ বন্ধ আছে এবং সেখানকার স্থানীয় জনগণ সেখানে প্রতিরোধ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে। ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা নিয়ে আন্দোলন হয়েছে, মৌলানা হোসেনী আন্দোলন করেছে। টিপাইমুখ বাঁধ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশের যে নদীগুলো, ভিন্ন নদীগুলো, অভিন্ন নদীগুলো, যেগুলো আপনার আমাদের সমস্যার জনগণের জন্য করছে, সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম, মনে আছে আপনার নিশ্চয়ই। আমরা তিস্তা মার্চ করেছিলাম, এটা আপনার আমরা সেই তিস্তার বাঁধ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম। এরপরে আর সেই ধরনের কোনো আন্দোলন হয়েছে বলে আমার জানা নেই। অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এই বিষয়টা নিয়ে কৃষকদল চিন্তা করতে পারে এবং সেইভাবে তার প্রত্যেকটা নদী, যে নদীগুলো আছে সেই নদীগুলোতে ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সঙ্গে সঙ্গে যারা ভুক্তভোগী হবে, যারা এটা ভিকটিমস হবে, তাদেরকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা যায়। আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না।
এবং আমাদের সরকার যারা এখন আছে, যে সরকার আছে, এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরই মুখাপেক্ষী। আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে, আমি সেগুলো রিপিট করতে চাই না, কিন্তু এই সরকার নতজানু সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা। যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো নিয়ে আমি কথা বলতেই হবে আমাকে, এবং সেটা সরকারকে বলতে হবে। আজকেই সকালে খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে, সীমান্তে গুলি করে হত্যা। এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না। আপনার যদি কেউ সীমান্ত টেস্ট পাস করে, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আছে, সব কিছু ব্যবস্থা হবে ক্রমাগতভাবে। কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই। বারবার বলা হয়েছে, আসলেই তারা বলে, যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন, এরা বলে যে আমরা আলাপ করেছি, তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে তো দূরের কথা, এখনো ভেতরে ঢুকে গুলি করছে। এই বিষয়টা সরকারের যে দুর্বলতা, তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই, সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে। বন্ধুগণ, জলবায়ুর তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা, সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে, এটা সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা 17 জন মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে, সমুদ্রের পানি উপরে উঠে আসবে, এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে। তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল, সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এদের তো আপনার খিদা, এটা শেষ নেই, সর্বগ্রাসী ক্ষুধা, এটাকে আপনার সর্বগ্রাসী ভূখ যেটা বলে আর কি। তো আমি আমার মানে হালকা কথা বলি একটু। আমরা একটা নাটক দেখেছিলাম, এটা হচ্ছে সেলিমান্দিলের লেখা। এই নাটকটার নাম ছিল, আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ না 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 এই নাটকটার নাম ছিল, আমার ঠিক নামটা মনে নেই, কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল, সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে। আপনার খাচ্ছে, প্রচুর খায়, খেতে খেতে সব শেষ, তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে, টেবিল খাওয়া শুরু করেছে। এরা আজকে আওয়ামী লীগ আজকে সেই অবস্থায় চলে গেছে, তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে। বন্ধুগণ, এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে। সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই। আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে। আপনারা দেখেন না, এই সরকার এত মেগা প্রজেক্ট করে, অথচ এই পাশে বুড়িগঙ্গা নদী, যেটা সম্পূর্ণভাবে দূষিত, সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তারা নেয় না, কোনো প্রকল্প নাই। আশেপাশের নদীগুলো সব দূষিত হয়ে গেছে ঢাকা শহরে। এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে, কারণ কোনো পরিকল্পনা নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো শাসন নেই। যার ফলে যার যা খুশি করছে, ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েস্ট বর্জ্য তারা ফেলছে নদীর মধ্যে। আপনি ঢাকার আশেপাশে সমস্ত, গাজীপুর বলেন, আপনি টাঙ্গাইল বলেন, যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল সহ গিয়ে পড়ছে নদীর মধ্যে, আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, তার যে হ্যাবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, আপনার জলবায়ুর দিক থেকে, পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নের মধ্যে আছে। এবং ঢাকা সিটিকে তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে নিকৃষ্টতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই শহরে আমরা বাস করছি, এবং সেই শহরের আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচন্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে। এরপরে আসুন কৃষিতে আমরা সবাই বলি, সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বারবার ছোটবেলা থেকে পড়ে আসছি, নিজে পড়িয়েছি, সব কিছু বলছি। এরাও বলছে
কৃষকদেরকে নতুন করে করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকার আসার পর থেকে কৃষিতে ক্রমাগতভাবে তার যে বাজেটের বরাদ্দ সেই বরাদ্দের পরিমাণ কমে আসছে এবং জমিগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আপনার তাদের খুব বেশি পরিকল্পনা নেই এবং এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। কারণ জমি তো দখল করছে, তারা মিশে তারা ঘর বাড়ি তৈরি করছে, ইন্ডাস্ট্রি তৈরি করছে, কন্টেইনার পোর্ট তৈরি করছে। আমি চিটাগাং গিয়েছিলাম কয়েকদিন আগে দেখলাম যে আমরা বিশাল একটা অংশ আপনার তারা কন্টেইনার পোর্টের জন্য নিয়ে নিয়েছে। এইভাবে আপনার সমগ্র দেশের কৃষি জমি যেটা সেই জমিগুলো কিন্তু আপনার চলে যাচ্ছে। কৃষি উন্নয়নের কথা বলা হয়েছে, জিয়া রহমান সাহেবের কথা বলা হয়েছে। জিয়া রহমান সাহেব তো কৃষি এবং কৃষককে বাঁচিয়ে দিয়েছেন। 1975 সালের পরে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবেন 7 নভেম্বরের পরে দায়িত্বে আসলেন, তিনি সবার আগে যে গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কৃষির উৎপাদন বৃদ্ধি করা। কারণ তার আগেই আওয়ামী লীগ সরকারের আমলে 74 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় লক্ষাধিক লোক মারা গিয়েছিল। এটাকে তারা এখনো স্বীকার করতে চায় না। কিন্তু অমর্ত্য সেন যেটা আপনার উল্লেখ করেছে এই বিপ্লব তার প্রবন্ধের মধ্যে, অমর্ত্য সেন বলেছেন যে এটা ম্যান মেড, এটা খাদ্যের অভাবের জন্য হয়নি। সেই সময়কার সরকারের দুঃশাসন, তাদের অব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে এই আপনার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে, প্রায় লক্ষাধিক না খেতে দেওয়া হয়। এই কথাগুলো ওদের বলতেই চায় না। 71 থেকে 75 ওদের সামনে বললেই দেখবে যে ওদের গা টেনে বেগুনে জ্বলে ওঠে। কারণ ওইটাই ছিল তাদের সবচেয়ে খারাপ সময়, ওই ব্যর্থতা, চরম ব্যর্থতা দেশ পরিচালনায়। আমি কথা বাড়াতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে জিয়াউর রহমান তিনি তো শুধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, শুধু স্বপ্নদ্রষ্টা নন, তিনি আবার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য খুব অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করেছেন। বাবুল সে কথা কিছুটা বলেছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। একটা মানুষ যাকে কেউ চিনত না, তিনি 1971 সালে হঠাৎ ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার জন্য বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধ করার জন্য, তাকে স্বাধীন করার জন্য। ইট ওয়াজ হিজ ভয়েস। অস্বীকার করলে তাকে অস্বীকার করা যাবে না। আমি ওই জন্য এটা নিয়ে কথাও বলতে চাই না বেশি, এই জন্য যে এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। আমরা কাউকে ছোট করতে চাই না, কারো সংগ্রামকেও ছোট করতে চাই না, কারো অবদানকেও ছোট করে দেখতে চাই না। কিন্তু জিয়া রহমানের যে অবদান তাকে একটু আমরা বারবার করে বলবো এবং সেটাই হচ্ছে ধ্রুব সত্য। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে কি? স্বাধীনতাকে অস্বীকার করা, এটাই হচ্ছে বাস্তব। তো সেই জন্যই আমি ওটা নিয়ে তর্ক করতে যাই না। কিন্তু এই কথাটা বলি যে তিনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি কিন্তু কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি, আমার এখনো মনে আছে, আমি তখন আমি কলেজে চাকরি করছি, তিনি ফসল এত বেশি উৎপাদন হয়েছিল, শস্য উৎপাদন হয়েছিল তার সময়, তার নীতির কারণে, যে তখন অনেক ফসল হয়ে গিয়েছিল, ধান রাখার জায়গা ছিল না, তখন অত গোডাউনও ছিল না। তখন ডিসিদেরকে বললেন যে সমস্ত স্কুল কলেজগুলোতে তোমরা ধান স্টোর করো, কেন? সরকার কিনবে এবং সেখানে স্টোর করা হবে। দুটো কাজ, একদিকে আপনার বেশি দামে কিনে কৃষকদেরকে আপনার উৎসাহিত করা, অন্যদিকে সেই ধান স্টোর করে জনগণের প্রয়োজনের সময় সেটাকে আপনার ব্যবহার করা। এরপরে কিন্তু তিনি আপনার স্টোরেজ গোডাউন ফেসিলিটি বাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছিলেন, অনেক গোডাউন তৈরি করেছিলেন। তিনি কৃষি, যারা এখানে যে আছেন কৃষির আপনার কৃষিবিদরা আছেন অনেকে এখানে, তিনি নিজেও কৃষিবিদ। আপনারা যদি রিসার্চ ইনস্টিটিউটগুলোতে যান, রাইস রিসার্চ ইনস্টিটিউট অথবা আপনার এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যান, গিয়ে দেখবেন যে তার ফলক ওখানে আছে। তিনি সেখানে গেছেন এবং সেগুলোকে আপনি উন্নত করবার চেষ্টা করেছেন। এবং সবখানেই আপনার তার এই যে আপনার সুগার আপনার ইন্ডাস্ট্রিজগুলোকে তখন আপনার নতুন করে উৎপাদন করার ব্যবস্থা করা, আখ উৎপাদনকে বৃদ্ধি করা, আপনার মানুষকে উচ্চ ফলনশীল বীজ দেওয়া, যেটা আমরা বলি উপসি, সেই ফলনশীল বীজ দেওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে বৈপ্লবিক কাজটা ছিল তার সেই খাল খনন। দুটো কাজ ছিল, একটা হচ্ছে বৃষ্টির সময় পানিকে ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে সেচের ব্যবস্থা করা।
আর তৃতীয়ত ওনার যে চিন্তা ছিল যে এখানে মাছ চাষ করা, অর্থাৎ আপনার কৃষিকালচার সেই খালগুলোর মধ্যেই হবে, এই বিষয়গুলো তিনি শুরু করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। চক্রান্তকারীরা যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, সবসময় এখনও করছে, তারা এই মহান নেতাকে, এই বিপ্লবী নেতাকে সরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একদিকে তো কাজ না, সামগ্রিক পররাষ্ট্রনীতির কথা বলেছে, শিক্ষা, আমরা নিজেরাও জানি তিনি সেই মানে তার শিক্ষার প্রসারের জন্য মানুষ যেন নিরক্ষর না থাকে তার জন্য তিনি এসএসসি পরীক্ষায় 50 নম্বর রেখেছিলেন, যেখানে একটা দুটা বা যারা গণস্বাক্ষরতা দিতে পারবে একজন দুজন লোককে, তাদেরকে সেই 50 নম্বর দেওয়া হবে। এইভাবে তিনি সেটাকে অনুপ্রাণিত করেছেন। মেয়েদেরকে কাজে নামিয়েছেন। আনসার বাহিনী, ভিডিপি, গ্রাম সরকার, এগুলো ছিল তার যুগান্তকারী কাজ। এই কাজগুলোকে দুর্ভাগ্যক্রমে পরবর্তীকালে ফলো আপ করা হয়নি, এমনকি আমাদের সরকারের সময় সেটা ফলো আপ করা হয়। এটা প্রয়োজন ছিল, এটা ধারাবাহিকতা প্রয়োজন ছিল। বন্ধুগণ, আজকে এর চাইতে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই 53 বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। কালকে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমার এক পুরনো ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে আমার দেখা হলো। আমি নাম বলবো না তার, আপনারা অনেকে চিনে ফেলতে পারেন তাকে। তো সে এখন রাজনীতি থেকে দূরে আছে। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে, কিন্তু এখন প্রায় 10-12 বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো? আমি করবা? বলি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতি থেকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময় যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেছিলেন না? চোরের খনি সব দিকে। এবং কম্বল এসেছিল, বলছে আমার কম্বলটা কোথায়, আমার কম্বলটা চুরি করে নিয়ে গেছে। চোরের দল। তো বন্ধুগণ, এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন, আমি সেই কথাটা বলে শেষ করব, যে এরা পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ফেইল্ড স্টেট করতে চায়, যেটা জিয়া রহমান সাহেব রুখে দিয়েছিলেন 1975 সালের পরে। তার সেই অসাধারণ মেধাবী, সততা, যোগ্যতার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দিয়ে সেই ব্যর্থ রাষ্ট্রে আবার তারা পরিণত করতে চায়। অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এত ফ্লাইওভার, সবকিছু, কিন্তু সেই সঙ্গে এই ফ্লাইওভার, মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে, চুরি করেছে। একই সঙ্গে আমার সাধারণ মানুষের, গ্রামের মানুষের কি উপকারটা হয়েছে? এমন উন্নয়ন করেছে যে ঢাকা শহরে এখন আর লোক থাকতে পারছে না, তারা চলে যাচ্ছে গ্রামে। কিছুক্ষণ আগে দুদু সাহেবকে বলছিলাম যে গ্রামে কিন্তু একটা মানুষ ফিরে যাচ্ছে। দুর্ভাগ্য, গ্রামে ফিরে গিয়েও কিন্তু তার কোনো কর্মসংস্থান নাই, কাজ পাচ্ছে না। কোথায় কাজ পাবে? সেখানে তো কোনো কাজ নাই, সেখানেও কোনো কাজ নাই। রাস্তাঘাটগুলো যে আপনি দেখেন, এমনকি জেলা হেডকোয়ার্টারের রাস্তা যদি দেখেন, সেই রাস্তাঘাটগুলোতে আপনি চলতে পারবেন না। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন, বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গিয়ে মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিচার নাই, কোথাও কোনো আপনি ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না, এবং সে টাকা দিতে হবে, টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না, ঘুষ ছাড়া কথা বলে না। শিক্ষা ব্যবস্থায় দেখুন, আজকে ছেলেরা আবার মাঠে নেমেছে, ছাত্ররা। কেন? কারণ
তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা সামনের দিকে নিতে চায়, সেটা ছিল, সেটাকে সমস্যা তৈরি হচ্ছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা কি, যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত, প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না। খুব সাবধানে বলতে, দুদু সাহেবরা আপনার খুবই, আপনি প্রায়ই আপনার টক শো করেন, সেই টক শো করেও কিন্তু একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন, তাই না? বলে দেয়, যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ, তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না, আলোচনা করবেন না। কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে। 3টা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না, ওটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে যে এই ধরনের, যেটা নাকি পরিবর্তনই করা যাবে না কোনোদিন? নাই। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সে পথে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরও তীব্র করতে হবে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আজকে দেখুন, আমাকে আমার সাংবাদিক বন্ধু চিরকুট পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব, যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমি বক্তব্য শেষ করব। আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ কৃষক দল এমন একটা দল যা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যে, এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত।